নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। শরৎ বাবাকে বললে, তুমি আজও তো কোথাও খাজনা আদায় করতে বেরুলে না। কি করে কি হবে আমি জানি নে। ঘরে কাল থেকে চাল বাড়ন্ত। কোনো কাজের কথা বললে সে তোমার কানে যায় না। আমি বলে বলে হার মেনে গিয়েছি। কেদার বললেন, তা যাব তো ভাবছি। তুই না বললেও কি আর আমি বাড়ি বসে থাকতাম? একটু বেলা হোক। শরৎ গৃহকর্মে মন দিলে। কেদার মোটা চাদরখানা গায়ে দিয়ে কিছুক্ষণ পরে বেরুবার উদ্যোগ করতেই শরৎ বললে, না খেয়ে বেরিও না বাবা, আন্নিক করে একটু জল মুখে দিয়ে যাও। কিছু খেতেও বিশ্বে কেদারের অনিচ্ছা ছিল না, কিন্তু তৎপূর্বে যে আনুষঙ্গিক অনুষ্ঠানটির কথা শরৎ উল্লেখ করলে তার যত আপত্তি সেখানে। এত সকালে তিনি আরও হাঙ্গামার মধ্যে যেতে রাজি নন। সুতরাং তিনি বললেন, আমি এখন আর খাবো না, এসে বরং সবাই বেরিয়ে যাবে কিনা এরপরে। তাদের গ্রামের পাশে রাজীবপুর চাষাদের গাঁ। এখানে কেদারের ৩-৪টি প্রজা আছে। আজ কয়েক মাস যাবৎ কেদার তাদের কাছে খাজনার তাগাদা করে আসছেন, কিন্তু জোর করে কাউকে কিছু বলতে পারেন না বলে একটি পয়সাও আদায় হয়নি। প্রথমেই কেদার গেলেন এক ঘর মুসলমান প্রজার বাড়ি। দুখানি মাত্র খড়ের ঘর, উঠোনে ধানের মড়াই আছে বটে, কিন্তু বর্তমানে তাতে ধান নেই। আরও দিন 15 পরে মাঠ থেকে ধান আসবে। মুরগি চড়ছে ধানের মড়াইয়ের তলায়। বছর 2 আগে এই বাড়ির মালিকের মৃত্যু হয়েছিল। ছেলে আর ছেলের বউ ছিল। গত চৈত্র মাসে ছেলেটির সর্পাঘাতে মৃত্যু ঘটে। এখন শুধু আছে বিধবা পুত্রবধূ আর একটি মাত্র শিশু পৌত্র। সামান্য জমার জমির ধান আর রবিশস্য থেকে কোনো রকমের সংসার চলে এদের। কেদার উঠোনে গিয়ে দাঁড়িয়ে হেঁকে বললেন, বলি ও আব্দুলের মা, কোথায় গেলে? বাড়িতে কেউ ছিল না সম্ভবত। 2-1বার ডেকে কারো সাড়া না পেয়ে কেদার ধানের মড়ায়ের ছায়ায় একখানা কাঠ পেতে বসে পড়লেন। একটু পরে একটি অল্প বয়সী বউ কলসি কক্ষে উঠানে পা দিতেই কেদারকে দেখে জিভ কেটে এক হাত ঘোমটা টেনে ক্ষিপ্র পদে উঠোন পার হয়ে ঘরে উঠল। একটু পরে বউটি একখানা পিঁড়ি নিয়ে এসে কেদারের বসবার জায়গা থেকে হাত 10 দূরে মাটির ওপর রেখে চলে গেল। কেদার সেখানা টেনে এনে তাতে বসলেন। মেয়েটি আরও প্রায় 20 মিনিট পরে ঘোমটা দিয়ে ঘরের বার হয়ে ছাঁচতলায় নেমে দাঁড়াল। কোনো কথা বললে না। কেদার বললেন, আর বছরের দরুন 1 টাকা 5 আনা আর এবছরের সমস্ত খাজনা, মোট 4.5 টাকা তোমাদের বাকি আছে। টাকাটা আজ দিয়ে দাও, বুঝলে? মেয়েটি নম্রসুরে বললে, বাপজি। কেদার চমকে উঠলেন। কখনো বউটি তার সঙ্গে কথা বলেনি। তাছাড়া ওর মুখের ডাকটি তাঁর বড় ভালো লাগলো। শরতের চেয়েও বউটির বয়স কম। কেদার বললেন, কি? টাকা তো জোগাড় করতে পারিনি আজও। কলাই বিক্রি না করে টাকা দিতে পারবো না। কেদার দ্বিরুক্তি না করে সেখান থেকে উঠলেন। ওর মুখের বাপজি ডাকের পর আর কখনো তাকে করার তাগাদা করা চলে? আর এক বাড়ি গিয়ে দেখলেন তাদের বাড়ি শুদ্ধ সব ম্যালেরিয়া জ্বরে পড়ে। শুধু রোগের সম্বন্ধে নানা প্রশ্ন জিজ্ঞেস করে সেখান থেকে তিনি বিদায় নিলেন। পথে বেলা বেশি হয়েছে। একদিনের পক্ষে যথেষ্ট বিষয়কর্ম করা হলো। বেশি খাটতে তিনি রাজি নন। বাড়ির দিকে ফিরবার জন্য সড়কে উঠেছেন, এমন সময় একজন বৃদ্ধের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ লোকটির পরনে আধময়লা থান, গায়ে চাদর, হাতে একটা বড় ক্যাম্বিসের ব্যাগ। তাকে দেখে লোকটি জিজ্ঞেস করলেন, হ্যাঁ মশাই,
গড়শিবপুর যাব কি এই পথে? গড়শিবপুরে কোথায় যাবেন? ওখানকার রাজবাড়ির অতিথিশালা আছে শুনলাম, সকলে বললে। অনেক দূর থেকে আসছি, অতিথিশালায় গিয়ে আজ আর কাল থাকব। গড়শিবপুরের রাজবাড়ি? কে বলে দিয়েছে? আচ্ছা চলুন, নিয়ে যাই, আমার সঙ্গে চলুন। কেদারের বাড়ির অতিথিশালা পূর্বপুরুষদের আমল থেকেই আছে। সেই নাম ডাকেই এখনো গ্রামে অপরিচিত বিদেশি লোক এলে কেদারের বাড়ির অতিথি হতে আসে। নিজে খেতে না পেলেও পূর্ব আভিজাত্যের গৌরব স্মরণ করে কেদার তাদের থাকবার খাবার বন্দোবস্ত করে দিয়ে আসছেন বরাবর। কখনো তাদের ফিরিয়ে দেননি এ পর্যন্ত। থাকবার জায়গার অসুবিধে বলে কেদার কাছারি বাড়ির উঠানে অতিথির জন্য একখানা ছোট্ট দোচালা খড়ের ঘর তৈরি করে দিয়েছেন অনেক দিন থেকে। খড় পুরানো হয়ে জল পড়তে শুরু করলে কেদার নিজেই চালে উঠে নতুন খড়ের খুঁচি দেন। এই ঘরখানার নামই অতিথিশালা। কেদারকে বিপন্ন হয়ে পড়তে হয় যখন হঠাৎ অতিথি এসে জোটে অতিথিশালায়। হয়তো নিজের ঘরেই সেদিন চাল বাড়ন্ত, কিন্তু অতিথিকে যোগান দিতেই হবে। অনেক সময় গ্রামের লোক দুষ্টুমি করেও কেদারের অতিথিশালায় অতিথি পাঠিয়ে দেয়। সকলেই জানে কেদারের অবস্থা। মজা দেখবার লোভ সামলানো যায় না সব সময়। সাধারণ অতিথিকে দিতে হয় এক বোঝা কাঠ, এক সের চাল, সামান্য কিছু নুন আর তেল, তরকারি হিসেবে দু একটা বেগুন। এর বেশি কিছু দেবার নিয়ম নেই পূর্বকাল থেকেই। কেদারও তাই দিয়ে আসছেন। তবে ভদ্র অতিথি এলে অন্যরকম ব্যবস্থা। নিয়ম আছে দুধ, ঘি, সৈন্ধব লবণ, মিছরি ভোগ, আতপ চাল, মুগের ডাল ইত্যাদি তাকে জোগাতে হবে। কেদারের বর্তমান অবস্থায় সেসব কোথায় পাওয়া যাবে? কাজেই নিজের ঘরে রেঁধে তাদের খাওয়াতে হয়। যতই অসুবিধে হোক, উপায় নেই। মাসের ভিতর 5 দিনও শরৎকে অতিথি সেবা করতেই হয়। আজ কেদার একটু অসুবিধায় পড়লেন। ঘরে এমন কিছু নেই যা অতিথিশালায় পাঠাতে পারেন। লোকটি কি শ্রেণীর তা এখনো তিনি বুঝতে পারেননি। সাধারণ শ্রেণীর বলেই মনে হচ্ছে। অন্তত আজ সের চালও তো দিতে হয়। কি করা যাবে সে সম্বন্ধে পথ হাঁটতে হাঁটতে কেদার সেই কথাই ভাবতে লাগলেন। বৃদ্ধ বললে, কত দূর মশাই গড়শিবপুর? এই বেশি নয়, ক্রোশখানেক হবে। আপনার বাড়ি কোথায়? বাড়ি অনেক দূর, মেহেরপুরের কাছে, নদে জেলায়। কোথায় যাবেন? দেশ বেরিয়ে বেড়াচ্ছি, যেদিকে যখন ইচ্ছে তখন সেদিকেই যাব। আপনারা? ব্রাহ্মণ, কাশ্যপ গোত্র, অভিনন্দ ঠাকুরের সন্তান, খর্দ মেল। আমার নাম শ্রী গোপেশ্বর চট্টোপাধ্যায়। কেদারের বয়স হয়েছে, সুতরাং তিনি জানেন ব্রাহ্মণদের পরিচয় দেবার এই প্রথাই ছিল আগের কালে। তাঁর ছেলেবেলায় তিনি দেখে এসেছেন বটে। এমন লোককে অতিথিশালায় পাঠিয়ে দেওয়া যায় না, নিজের ঘরে রেঁধে খাওয়াতে হয়। গ্রামের মধ্যে ঢুকে ব্রাহ্মণ বললে, রাজবাড়ি দেখিয়ে দিয়ে আপনি চলে যান। আমার সঙ্গে অনেক দূর তো এলেন, আর কষ্ট করতে হবে না আপনার। চলুন, আমিও সেই বাড়ি যাব, সেই বাড়ির লোক। আপনি রাজবাড়ির লোক বুঝি? আজ্ঞে হ্যাঁ, আমি গড়ের খাল পেরিয়ে বৃদ্ধ ব্রাহ্মণ বিস্ময়ের চোখে দুধারের জঙ্গলে ভরা ধ্বংসস্তূপগুলির দিকে চেয়ে চেয়ে দেখে বললে, রাজবাড়ি কত দূর? কেদার কৌতুকের সঙ্গে বললেন, দেখতেই পাবেন, চলুন না। দেউড়ির ধ্বংসস্তূপ পার হয়ে নিজের চালাঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে কেদার বললেন, এই রাজবাড়ি, আসুন। বৃদ্ধ কেদারের মুখের দিকে ফ্যালফ্যাল করে চাইলে। কেদার হাসি মুখে বললেন, আমি রাজবাড়ির রাজা, আমারই নাম কেদার রাজা। ইতিমধ্যে শরৎ বার হয়ে বাবাকে কি বলতে এলো। সকালে উঠে সে স্নান সেরে নিয়েছে। ভিজে চুলের রাশি পিঠময় ছড়ানো, গায়ের রঙের সুগৌর দীপ্তি রোদে 10 গুণ বেড়েছে। বৃদ্ধ ব্রাহ্মণ অবাক হয়ে এই সুন্দরী মেয়েটির দিকে চেয়ে রইল। কেদার বললেন, আমার মেয়ে, ওর নাম শরৎ সুন্দরী। প্রণাম করো মা, ব্রাহ্মণ অতিথি।
শরৎ সুন্দরী বাবাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলে, তারপর নিয়ে তো এলে, এখন উপায়? ঘরে তো একদানা চাল নেই, বেলাও হয়েছে, কি করি বলো? কেদার বললেন, যা হয় করো মা তুমি, আমি কিছু জানি নে, ও বেলা আমি বরং। শরৎ সুন্দরী রাগ করে নিজের গালে চড় মারতে লাগল। ফর্সা গাল রাঙা হয়ে গেল। মেয়ে এরকম প্রায় করে থাকে বেশি রাগ হলে। কেদার অপ্রতিভ মুখে বললেন, ও কি করো মা, ছেলে মানুষই, না, ছি, অমন করতে নেই। শরৎ জল ভরা চোখে রাগে ও ক্ষোভের সুরে বললে, আমার ইচ্ছে করে গলায় দড়ি দিয়ে কি মাথায় ইঁট ভেঙে মরি, আমার এই যন্ত্রণার সহ্যি হয় না বাবা। বেলা দুপুরের সময় তুমি এখন নিয়ে এলে ভদ্রলোক অতিথি, নিজেদের নেই খাবার জোগাড়, কি করব বলো বুঝিয়ে আমায়? নিত্যি তোমার এই কাণ্ড, কতবার না তোমায় বলেছি। কেদার চুপ করে রইলেন। বোবার শত্রু নেই। শরৎ তার সামনে থেকে চলে গেলে তিনি অতিথির সঙ্গে এসে বসে গল্প করতে লাগলেন। কারণ শরৎ যে একটা যা হয় কিছু ব্যবস্থা করে ফেলবেই, এ বিষয়ে তাঁর কোনো সন্দেহ ছিল না। শরৎ রাগী তেজি মেয়ে বটে, কিন্তু সব কাজে ওর ওপর বড় নির্ভর করা চলে অনায়াসে। খুব স্থির বুদ্ধি মেয়ে। শরৎ কোথা থেকে কি করলে তিনি জানেন না। আহারের সময় অতিথির সঙ্গে খেতে বসে দেখলেন ব্যবস্থা নিতান্ত মন্দ হয়নি। এত বেলায় মাছও জোগাড় করে ফেলেছে মেয়ে। আহার আদির পর কেদার বললেন, আচ্ছা গোপেশ্বরবাবু, চলুন একটু বিশ্রাম করবেন। তারপর তিনি অতিথিকে সঙ্গে নিয়ে অতিথিশালার দোচালা ঘরখানাতে এলেন। সেখানে একখানা কাঁঠাল কাঠের সেকেলে ভারী তক্তপোষ পাতা আছে অতিথির জন্য। পাতার জন্য একখানা পুরনো মাদুর ছাড়া অন্য কিছু নেই চৌকিখানার ওপর। দেবার সঙ্গতিও নেই তাঁর। বৃদ্ধ বললেন, বসুন আপনিও, একটু গল্পগুজব করি আপনার সঙ্গে। আপনার গান বাজনা আসে? সামান্য একটু আদ্রু, সে কিছুই নয়। কেদার উৎসাহে উঠে পড়লেন চৌকি ছেড়ে। গান বাজনা জানে এই ধরনের লোকের সঙ্গ তার অত্যন্ত প্রিয়। এইরকম লোকের সঙ্গে দেখা হওয়া ভাগ্যের কথা। বললেন, কি বাজনা আসে আপনার? কিছু না, তবলা বাজাতে পারি একটু আধটু। তাহলে আজ ওবেলা আপনাকে যেতে দেব না গোপেশ্বরবাবু। আমাদের আড্ডায় আজ সন্ধেবেলা আপনাকে নিয়ে একটু আমোদ করা যাবে। তা আপনি যখন বলছেন আমায় থাকতে হবে রাজামশাই। আপনার অবস্থা এখন যাই হোক, আপনি গড় শিবপুরের রাজবংশের বড় ছেলে, এখানকার রাজা। আমি সব শুনেছি আসবার পথে। আপনার অনুরোধ না রেখে উপায় কি বলুন? আর আমার কোনো তাড়া নেই, দেশ দেখতেই তো বেরিয়েছি। পায়ে হেঁটে? পয়সা করি কোথায় পাবো বলুন? পায়ে হেঁটে যতদূর হয় দেখছি। কখনো দূর দেশে যাইনি, কিছু দেখিনি ছেলেবেলা থেকে, অথচ বেড়াবার শখ ছিল। ভাবলুম বয়স ভাটিয়ে গেল, এইবার বেরোনো যাক, হেঁটেই দেশ দেখব। পয়সা কোনোদিনই হবে না আমাদের হাতে। তা ধরুন ইতিমধ্যে নদিয়া জেলা সেরে ফেলেছি, এবার আপনাদের জেলায়। আপনার বয়স হয়েছে, এরকম হেঁটে পারেন এখনো? বয়স হলেও মনটা তো এখনো কাঁচা। কখনো কিছু দেখিনি বলেই যা দেখছি তাই ভালো লাগে। ভালো লাগলে হাঁটতে কষ্টবোধ হয় না। কিন্তু আপনাকে দেখে আজ এত অবাক হয়ে গিয়েছি আমি, আর আপনাকে এত ভালো লেগেছে যে কি বলবো। সত্যিকার রাজদর্শন ভাগ্যে ছাড়া হয় না। আমার তাই হলো আজ। আমিও আমোদে লোক রাজামশাই, আমোদ ভালোবাসি বলেই বেরিয়েছি এই বয়সে। বেশ তো, এখানে 2-4 দিন থেকে যান, আমোদ করা যাবে এখন। আপনার মতো লোক পেলে। কি জানেন, অল্প বয়সে বিয়ে হয়ে কাচ্চা বাচ্চা নিয়ে নেঞ্জার হয়ে পড়লুম রাজামশাই। দেশ ভ্রমণের শখ ছিল এস্তোক নাগাদ, কিন্তু যেতে পারিনি কোথাও। মনটা মাঝে মাঝে এমন হাঁপাতো। এই আমার 62-63 বছর বয়স হয়েছে। আর বছর মেয়ে দুটিকে পাত্রস্থ করার পরে সংসারের ঝঞ্ঝাট অনেকটা মিটল। তাই বলি, কখনো কোথাও যাইনি, বেরিয়ে আসি একবার। 1 বছর পথে পথে থাকব। লাগছে ভালো এরকম হেঁটে বেড়ানো? আহা, বড্ড ভালো লাগছে রাজামশাই।
নদীর ধার, বটগাছের তলা, মাঠের জবের ক্ষেত, মেয়েদের খাড় কাঁচা পিঁড়ির ওপরে, হয়তো কোনো পুকুর পার, যা দেখি তাতেই অবাক হয়ে থাকি। বড় ভালো লেগেছে আমার। যেখানে নদে জেলা শেষ হলো সেখান থেকে বড় শিমুল গাছ আছে রাস্তার ধারে। জেলার শেষ কখনো দেখিনি। হাঁ করে জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম কতক্ষণ। বেশ রোদ্দুর তখন মাঠে। আকাশে বড় বড় চিল উঠছে, কেউ কোনো দিকে নেই। আমার এক বন্ধু ছিল, মারা গিয়েছে অনেক কাল। নাম ছিল কেশব। সেও দেশ দেখতে ভালোবাসত বড়। তার কথা মনে পড়ল। কেদার বিস্ময় ও কৌতূহলের সঙ্গে বৃদ্ধের গল্প শুনছিলেন। তিনিও বেশি দূর কোথাও যাননি, অবস্থার জন্যও বটে। তাছাড়া সংসার ফেলে নড়তে পারেন না। তার বড় ইচ্ছে হলো মনে, নদে জেলা যেখানে শেষ হয়েছে সেই শিমুল গাছের তলাটাতে গিয়ে একবার দাঁড়ান। কখনো তিনি দেখেননি জেলা কি করে শেষ হয়। বৃদ্ধের বর্ণনা শুনে মনে মনে অনেক দূরের সেই অদেখা শিমুল গাছের তলায় চলে গিয়েছে তার মন। জিজ্ঞেস করলেন, আচ্ছা গোপেশ্বর বাবু, সেই যেখানে শিমুল গাছ তার এপারে ওপারে তো দুই জেলা, এক হাত তফাতেই নদিয়া, এধারে আবার যশোর। ধরুন আমার যদি একখানা বেগুনের ক্ষেত থাকে, সেখানে একটা বেগুন গাছ থাকবে নদে জেলায়, আর দুহাত তফাতের বেগুন গাছটা হবে যশোর জেলায়। ভারী মজা তো। সেখানে এমন জমি আছে? বৃদ্ধ হেসে বললে, কেন থাকবে না? ওদিকের জমি হবে কেষ্টনগর সদরের তৌজিভুক্ত, আর এদিকের জমি হবে যশোর বনগাঁ মহকুমায়। বাহ বাহ, চমৎকার! কেদারের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল বিস্ময় ও কৌতূহলে। তার ইচ্ছে হলো জায়গাটা এখান থেকে কত দূর হবে জিজ্ঞেস করে নেন। কিন্তু পরক্ষণে মনে পড়ল, বাড়ি ছেড়ে কোথাও যাবার জো নেই তাঁর। শরৎকে একা এই বনের মধ্যে রেখে একদিনও তার নড়বার উপায় আছে কোথাও? ছেলে মানুষ শরৎ। জেলার সীমা দেখা তাঁর ভাগ্যে নেই। সন্ধ্যার সময় বৃদ্ধকে নিয়ে কেদার ছিবাস মুদির দোকানে গিয়ে হাজির হলেন। রাত 10টা পর্যন্ত সেখানে পুরোদমে গান বাজনা চলল। সকলেই বৃদ্ধের হাতের তবলা বাজানোর প্রশংসা করলে। খুব দ্রুত এবং খুব মিঠে হাত। সেই আড্ডাতেই আবার এসে জুটল জগন্নাথ চাটুর্যে। কোনোদিন আসে না, আজ কি ভেবে এসে পড়েছে কে জানে। জগন্নাথ চাটুর্যে মন দিয়ে খানিকক্ষণ গোপেশ্বরের বাজনা শুনে কেদারের কানে কানে বললে, ওহে কেদার রাজা, এই ভদ্রলোকটি বেশ গুণী দেখছি। একে জোটালে কোথা থেকে হে? কেদার পরিচয় দিলেন। জগন্নাথ শুনে খুব খুশি। তাঁর ইচ্ছে কেদারের বাড়িতে এসে লোকটির সঙ্গে কাল সকালে আরো আলাপ জমান। কেদার বললেন, তা বেশ তো দাদা, আসুন না সকালে। বাড়ি ফিরতে রাত 11টা হয়ে গেল। রাত্রে আহারের ব্যবস্থা শরৎ ভালোই করেছে। মেয়ের ওপর ভার দিয়ে কেদার নিশ্চিন্ত থাকেন কি সাধে? কোথা থেকে সে কি করে কেদার কোনোদিন খবর রাখেননি। সে রাগ করুক, ঝাল করুক, সংসারের কাজকর্ম সব ঠিক মতো করে যাবে। সে বিষয় তার ত্রুটি ধরবার উপায় নেই, ঠিক ওর মায়ের মতো। কেদার বোধহয় একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কি ভেবে। গোপেশ্বর চাটুর্যে কেদারের সঙ্গে বাড়ির চারদিকে বেরিয়ে বেরিয়ে দেখলেন। গড়ের এপারে ওপারে যেসব প্রাচীন ধ্বংসস্তূপ বনের আড়ালে আত্মগোপন করে রয়েছে, তার সবগুলির ইতিহাস কেদারেরও জানা নেই। একখানা পাথরের হাত পা ভাঙা মূর্তির চারদিকে নিবিড় বেদবন। গোপেশ্বর বললেন, এ কি মূর্তি? কেদার বলতে পারলেন না। বিভিন্ন মূর্তি চিনবার বিদ্যা নেই তাঁর। বাপ পিতামহের আমল থেকে শুনে আসছেন এখানে যে মূর্তি আছে, অনেক দিন আগে মুসলমানদের আক্রমণে তার হাত পা নষ্ট হয়। কেউ বলে কালা পাহাড়ের আক্রমণে। এসব কিছু নয়, আসল কথা কেউ কিছু জানে না। বিস্মৃত অতীত কোনো ইতিহাস লিখে রেখে যায়নি গ্রামের মাটির বুকে। সময় যে কি সুদূর প্রসারী অতীত ও ভবিষ্যৎ রচনা করে মানুষের স্মৃতিতে, সে গহন রহস্য এসব গ্রামের লোকের কল্পনাহীন মনে কখনো তার উদার ছায়াপাত করেনি। 50 বছর আগে কি ঘটেছিল গ্রামে,
তাও তারা যখন জানে না, তখন ঐতিহাসিক অতীতের কাহিনী তাদের কাছে শুনবার আশা করা যায় কি করে? গড়ের বাইরে এসে কেদার একটা প্রাচীন বটগাছ দেখালেন। কেদারের বাড়ি থেকে জায়গাটা অনেক দূর। গাছটার তলায় প্রাচীন আমলের বড় বড় শিবলিঙ্গ, গৌরীপট্ট, মকরমুখ পয়নালা ইত্যাদি এখানে ওখানে পড়ে আছে স্মরণাতীত কাল থেকে। গ্রামের কেউ বলতে পারে না সেসব কোথা থেকে এলো। বৃদ্ধ গোপেশ্বর চাটুর্যে এসব দেখে সেই ধরনের আনন্দ পেল অধিকতর সচ্ছল অবস্থার ভ্রমণকারী দিল্লি আগ্রার মুঘলের কীর্তি দেখে যে আনন্দ পায়। কেদারকে বললে, রাজামশাই, যা দেখলাম আপনার এখানে জীবনে কখনো দেখিনি, দেখবার আশাও করিনি। এসব জিনিস কতকালের। যুধিষ্ঠির, ভীম, অর্জুনের সময়কার বোধহয়। পাণ্ডবদের রাজ্য ছিল এখানে, না? সেই রাত্রে বৃদ্ধের জ্বর হল। পরদিন সকালে কেদার অতিথিশালায় এসে দেখলেন বিছানা থেকে উঠবার ক্ষমতা নেই বৃদ্ধের। সারাদিন জ্বর ছাড়ল না। সন্ধ্যার পরে তার ওপর আবার ভীষণ কম্প দিয়ে জ্বর এলো। কেদার পড়ে গেলেন মুশকিলে। তার বাইরে যাওয়া একেবারে বন্ধ হয়ে গেল। সর্বদা রোগীর কাছে থাকতে হয়, কখনো তিনি, কখনো শরৎ। 7 দিন এভাবে কাটল। কেদার পাশের গ্রাম থেকে সাতকড়ি ডাক্তারকে এনে দেখালেন। বৃদ্ধের জ্ঞান নেই। তার বাড়ির ঠিকানাটা জেনে নিয়ে একখানা চিঠি দেবেন তার আত্মীয় স্বজনকে, তার সুযোগ পেলেন না কেদার। শরৎ যথেষ্ট সেবা করলে এই বিদেশি অতিথির। ঠিক সময় 2টি বেলা বৃদ্ধের পথ্য প্রস্তুত করে নিজের হাতে তাকে খাইয়ে আসা, বাপের স্নানাহারের সুযোগ দেবার জন্যে নিজের রোগীর পাশে বসে থাকা। নিজের বাবার অসুখ হলেও শরৎ বোধহয় এর চেয়ে বেশি করতে পারত না। 9 দিনের পর বৃদ্ধের জ্বর ছেড়ে গেল। পথ্য পেয়ে আরো 1 সপ্তাহ বৃদ্ধ রয়ে গেল অতিথিশালায়। কেদার কিছুতেই ছাড়লেন না। এ অবস্থায় তিনি অতিথিকে পথে নামতে দিতে পারেন না। বাড়িতে চিঠি দিতে চাইলে বৃদ্ধ ঘোর আপত্তি তুললে। বললে, কেন মিছে ব্যস্ত করা তাদের? স্ত্রী নেই, মেয়ে নেই, থাকবার মধ্যে আছে ছেলে 2টি আর ছেলের বউয়েরা। তাদের অবস্থা ভালোও নয় বিশেষ, তাদের বিব্রত করতে চাইনি। পরের সপ্তাহে বৃদ্ধ বিদায় নিয়ে চলে গেল। শরৎ পায়ের ধুলো নিয়ে প্রণাম করতে বৃদ্ধের চোখে জল দেখা দিল। শরতের মাথায় হাত দিয়ে বললে, এমন সেবা আমার আপনার লোক কখনো করেনি। আমার পয়সা নেই, পয়সা থাকলে হয়তো তারা করত। তুমি যে বড় বংশের মেয়ে তা তোমার অন্তর দেখেই বোঝা যায়। তুমি আমার যা করলে কখনো তা পাইনি কারো কাছ থেকে। তোমায় আর কি বলে আশীর্বাদ করব মা, ভগবান যেন তোমায় দেখেন। কেদার বললেন, আপনি কি এখন বাড়ি যাবেন? না রাজামশাই, বেরিয়ে পড়েছি যখন তখন ভালো করে সব দেখে নি। অনেক কিছু দেখলাম, আরো অনেক কিছু দেখব। আপনাকে আর মাকে যা দেখলাম এই তো আমার কাছে একেবারে নতুন। বাড়ি থেকে না বেরুলে কি আপনাদের মতো মানুষের দর্শন পেতাম? ফেরবার পথে আপনাদের সঙ্গে দেখা না করে যাব না। অনেক দিন পরে বাড়ি থেকে বেরুবার অবকাশ পেলেন। বৃদ্ধের অসুখ সেরে গেলেও রুগ্ন অতিথিকে একা ফেলে কেদার কোথাও যেতে পারতেন না। বড় একটা সর্বদা কাছে বসে কথাবার্তা বলতেন। আজ একটা বড় দায়িত্বের বোঝা যেন ঘাট থেকে নেমে গেল। ছিবাস মুদির দোকানের আড্ডায় জগন্নাথ চাটুর্যে বললে, আরে এই যে কেদার রাজা, এসো এসো। কি হলো, অতিথি চলে গেল? যাক, বাঁচা গিয়েছে। আচ্ছা আচ্ছা, অতিথি জুটিয়েছিলে বটে। বাপরে, একেবারে 1টি মাসের মতো জুড়ে বসল, যাবার নামটি করে না। কেদার হেসে বললেন, কি করে যায় বলো, বেচারি এসেই পড়ে গেল অসুখে। লোক বড় ভালো, তার কোনো ত্রুটি নেই। তারপর জগন্নাথ খুড়ো এখানে কি মনে করে? তোমাকে তো দেখিনি এখানে আসতে। জগন্নাথ বললে, মাঝে মাঝে আসি আজকাল। একা বাড়ি বসে থাকি, আর ওই একটু সতীশের দোকান, নয়তো পঞ্চানন বিশ্বাসের বাড়ি। কোথায় যাই বলো আর? একটু বেহালা ধরো দেখি হে বাবাজি, তোমার বাজনা শুনিনি অনেক দিন। শরৎ সন্ধ্যাবেলায় উত্তর দেউলে প্রতিদিনের মতো প্রদীপ দিতে গেল।
দিঘির পশ্চিম পার ঘুরে সেই বড় বড় ছাতিম গাছতলা দিয়ে প্রায় 3 রশি পথ যেতে হয়। বড্ড বন এখানটাতে। বাদুড়নখির জঙ্গলে শুকনো বাদুড়নখির ফল আঁকড়ে ধরে রোজ শরতের পরনের কাপড়, রোজ ছাড়াতে হয়। যে গম্বুজাকৃতি মন্দিরটার নাম উত্তর দেউল, সেটা একেবারে এই পায়ে চলা সরু পথের পাশেই, গড়ের খালের ধারে ধ্বংসস্তূপ থেকে একটু দূরে, স্বতন্ত্রভাবে দণ্ডায়মান। বাদুড়নখির কাঁটা জাল ভেঙে পথটা এসে একেবারে মন্দিরের ভাঙা পৈঠায় উঠেছে। মাটি থেকে খুব উঁচু রোয়াক, তার ওপর গোল গম্বুজাকৃতি মন্দির, 2টি কুঠুরি পাশাপাশি। কি উঁচু ছাদ! শরতের মনে হয় মন্দিরের মধ্যে ঢুকতেই। চামচিকের বাসা, দৌড় খুলতেই খোলা দরজা দিয়ে এক পাল চামচিকে উড়ে পালালো। ভিতরের কুঠুরিতে বেশ অন্ধকার, গা ছমছম করে সাহসিকার। তবুও তো ওর হাতে মাটির প্রদীপ মিটমিট জ্বলছে। আঁচল দিয়ে আড়াল করে আনতে হয়েছে, পাছে বাতাসে নেবে। আলো হাতে ভয় কিসের? হঠাৎ যেন পাশের কুঠুরিতে কার পায়ের শব্দ শোনা গেল অন্ধকারে। শরতের বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল। তবুও সে সাহসে ভর করে কড়া সুরে হেঁকে বললে, কে ওখানে? ওর হাত কাঁপছে। কোনো সাড়া না পেয়ে শরৎ সাহসে ভর করে আর একবার ডেকে বলল, কে পাশের ঘরে? সামনে এসো না দেখি। ওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কে যেন পাশের কুঠুরির ওদিকের কবাটবিহীন দরজা দিয়ে দ্রুতপদে বেরিয়ে গেল। বাইরের চাতালে তার পায়ের শব্দ বেশ স্পষ্ট শোনা গেল। শরৎ মন্দিরের মেঝেতে মাটির পিল সুজে বসানো প্রদীপটা জ্বালাতে জ্বালাতে আপন মনে বকতে লাগল, দোগেচে শ্মশান তোমাদের ভুলে রয়েছে, মুখ পোড়া বাঁদরের দল, বাড়িতে মা বোন নেই। ওর আগের ভয়টা একেবারে সম্পূর্ণ কেটেছে। ব্যাপারটা অপ্রাকৃতিক শ্রেণী থেকে সম্পূর্ণ বাস্তবের গণ্ডির মধ্যে এসে পৌঁছেছে। 2-5 মাস অন্তর, কখনো বা উপরি উপরি 2-3 মাস ধরে একদিন এরকম কাণ্ড উত্তর দেউলে সন্ধেবেলা আলো দিতে এসে ঘটেই থাকে। গ্রামের বদমাইশ কোনো ছেলে ছোকরার কাণ্ড। এমনকি কার কাণ্ড শরৎ খানিকটা মনে মনে সন্দেহ করতে পারে, তবে সেটা অবশ্যই সন্দেহ মাত্রই। শরৎ এসবে ভয় খায় না, ভয় খেতে গেলে তার চলেও না। দরিদ্রের ঘরে সুন্দরী হয়ে যখন জন্মেছে, তখন এরকম অনেক উপদ্রব সহ্য করতে হবে সে জানে। বাবার তো সেসব জ্ঞান নেই। সেই যে বেরিয়েছেন, কখন তিনি ফিরবেন তার ঠিকানা আছে? একাই এই নিবান্দা পুরীর মধ্যে যখন থাকা, তখন ভয় করে কি হবে? আসুক না, কার কত সাহস। বঁটি নেই ঘরে? বঁটি দিয়ে নাক যদি কেটে 2খানা না করে দিই, তবে আমি গড় শিবপুরের রাজবংশের মেয়ে নই। পাজি বদমাইশ সব কোথাকার। প্রদীপ দেখিয়ে যখন সে মন্দিরের বাইরে এসে দাঁড়ালে, তখন সন্ধ্যার অন্ধকার বেশ ভালো করে নেমেছে। ওই দিঘির পাড়ের ছাতিম বনটা বড্ড অন্ধকার হয়ে পড়ে এ সময়। ওখানটাতে ভয় যে না করে এমন নয়। শরৎ যে প্রদীপটা হাতে করে এনেছিল, সেই প্রদীপটা প্রাণপণে আঁচল দিয়ে বাঁচিয়ে বাদুড়নখির কাঁটা জঙ্গলের পথ বেয়ে চলে এলো। শুকনো ফলের থলো নাড়া পেয়ে ঝমঝম করছে। 2-1 ওর কাপড় পেছন থেকে টেনেও ধরলে বাদুড়নখি ফলের বাঁকা ঠোঁট, 2-1 ছাড়িয়েও নিলে। বাড়ি পৌঁছে যদি রাজলক্ষ্মীকে দেখতে পেত, খুব খুশি হতো সে। কিন্তু সে পোড়ার মুখী আসেনি। শরৎ রান্নাঘরে ঢুকে উনুন জেলে রান্না চড়িয়ে দিলে। গোপেশ্বর চাটুর্যে ছিল এতদিন, শরতের বেশ লাগত। বাপের বয়সী বৃদ্ধকে সেবা করে আনন্দ পেত সে। কেদার সেরকম নন, তিনি সেবা তেমন কখনো চান না। তাছাড়া নির্জন পুরীতে 2-1 মানুষের মুখ যদি দেখা যায়, সে ভালোই। শরৎ সেবা করতে ভালোবাসে, পছন্দ করে। জীবনে যেটা সে চেয়েছিল তাই তার হলো না। স্বামীর কথা তার ভালো মনে হয় না, সেদিক থেকে তার মন শূন্য। সে মন্দিরের সোপান বেদিতে কোনো দেবতা নেই, তাদের গড়ের উত্তর দেউলের মতোই। সেজন্যে শরৎ স্বাধীন আছে এখনো, সম্পূর্ণ স্বাধীন। মনের দিগন্তে এতটুকু মেঘ নেই কোনো দিকে। বেশি রাত এখনো হয়নি। শরৎ ডাল সবে নামিয়েছে।
এমন সময় কেদার বাড়ি এলেন। শরৎ হাসি মুখে বললে, হ্যাঁ, এত সকালে যে বাড়ি ফিরলে, আবার যাবে বুঝি? কেদার শান্তভাবে বললেন, না, আর যাব না। তবে না বাবা, আজ আর যেও না। কেদার একটু অবাক হয়ে মেয়ের মুখের দিকে চাইলেন। ওর গলার সুরের মধ্যে বোধহয় কি পেলেন। কেন বলো তো মা? এমনি বলছি, থাকো না বাড়িতে, সকাল সকাল খেয়ে নাও, রান্না হয়ে গেল, একটু চা করে দেব নাকি? কেদার চা খেতে তেমন অভ্যস্ত নন। মেয়েও এত আদর করে তাকে চা খেতে বলে না কোনোদিন। ইতস্তত করে বললেন, তা কর না হয়, খাওয়া যাক, তুইও খা একটু। আজ একটা গল্প করো না বসে আমার কাছে, করবে? ভালো কথা, সন্ধে আহ্নিকটা সেরে নাও দেখি, জায়গা করে দিই। মেয়ে মুশকিলে ফেললে দেখা যাচ্ছে। কেদার একটু বিব্রত হয়ে পড়লেন। তিনি আসলে এসেছিলেন খানিকটা রজন সংগ্রহ করতে বেহালাচ্ছরে দেবার জন্য। ছিবাস মুদির আড্ডায় রজন ছিল, ফুরিয়ে গেছে কিংবা হারিয়ে গিয়েছে। এত রাত্রে এ গ্রামে আর কোথাও ও জিনিস পাওয়া গেলে কেদার কখনোই বিপদের মুখে পা দিতেন না। করাই বা যায় কি? অগত্যা কেদার সন্ধ্যা আহ্নিকে বসলেন। 5 মিনিটের মধ্যে সাঙ্গও করে ফেললেন। তারপর তিনি ভাবছেন এখন কিভাবে বাইরে যাওয়া যায়। শরৎ আবার আবদারের সুরে বললে, বাবা বলো না একটা গল্প, আজ তোমাকে যেতে দেব না। কেদারের বুকের ভিতরটা কেমন করে উঠল। আজ শরৎ যেন ছেলে মানুষের মতো হয়েছে। কতদিন শরতের গলায় এমন আবদারের সুর তিনি শোনেননি। এমনি অন্ধকার রাত্রে তাঁর স্ত্রী লক্ষ্মীমণি বাপের বাড়ি থেকে ফিরে এসেছিল গরুর গাড়ি করে। শরৎ তখন 6 মাসের শিশু। কেদার চিরদিনই একরকম বাইরে বাইরে ফেরেন। বাড়িতে কেদারের আপন বৃদ্ধা জ্যাঠাইমা ছিলেন। তিনি কানে অত্যন্ত কম শুনতেন। লক্ষ্মীমণি ও তার বাপের বাড়ির গাড়োয়ান অনেক ডাকাডাকি করেও বৃদ্ধার ঘুম ভাঙাতে পারেননি। অগত্যা তারা ঘরের দাওয়াতেই বসেছিল কেদারের আগমনের অপেক্ষায়। রাত 11টার সময় কেদার গান বাজনার আড্ডা থেকে বাড়ি ফিরে দেখেন এই কাণ্ড। কেদারের মনে আছে, লক্ষ্মীমণি অন্ধকারের মধ্যে তাঁর কোলে 6 মাসের মেয়েকে তুলে দিয়েই কৌতুকে আমোদে খিলখিল করে হেসে উঠেছিল। কেমন বড্ড যে মেয়েকে ঘেন্না করতে, মেয়ে যেন হয় না হলে গড়ের পুকুরে ডুবিয়ে মারব। ইস, মারো না দেখি ডুবিয়ে। সেই নবযৌবনা রূপবতী স্ত্রীর মুখের হাসি আজও মাঝে মাঝে যেন কানে বাজে। তখন পৃথিবী ছিল তরুণ, তিনি ছিলেন তরুণ, লক্ষ্মীমণি ছিল তরুণী। আর একজন এসেছিল তারপর। কিন্তু থাক, তার কথা কেদার এখন ভাববেন না। সেই মেয়ে শরৎ, সেই ছোট্ট শিশু, কি সুখে তাকে রেখেছেন কেদার। শরৎ চা করে এনে দিলে। শুধু চা খেও না, দাঁড়াও দেখি কি আছে। 2টো বড়ি ভেজে কেন দাও না, সে বেশ লাগে আমার। শরৎ একটু আচারনিষ্ঠ মেয়ে। ভাতের শোকরি করাতে সে বড়ি ভেজে এনে চায়ের সঙ্গে দিতে রাজি নয় বাবাকে। বাবা নিতান্ত নাস্তিক, তার না আছে ধম্ম না আছে কম্ম। বাবার ওসব ম্লেচ্ছাচার শরৎ পছন্দ করে না আদৌ। বড়ি আবার এখন কি খাবে, হেঁসেলের জিনিস, 2টি মুড়ি মেখে এনে দিতাচ্ছে। কেদার অগত্যা মুড়ির বাটি নিয়ে বসলেন। না, আজ আর আড্ডায় যাওয়া গেল না। শরৎ তার মনকে বড় অন্যমনস্ক করে দিয়েছে। ভালো রজন নিতে এসেছিলেন তিনি। আচ্ছা বাবা, উত্তরের দেউলের কথা যে লোক বলে, তুমি কিছু জানো? বলে শুনে আসছি এই পর্যন্ত, নিজে কিছু দেখিও নি, কিছু শুনিও নি। তবে বাবার মুখেও শুনেছি, ঠাকুরদাদাও বলতেন, আমাদের বংশেও প্রবাদ চলে আসছে চিরদিন থেকে। বলো না বাবা, কি কথা? তুমি তো জানো, সবই তো শুনে আসছো আজন্ম। থাক ও কথা এখন, এই রাত্রির বেলা। কেন বলো তোমা, উত্তর দেউলের কথা উঠল কেন হঠাৎ মনে? কিছু না, এমনি বলছি। আজ পিদিম দিয়ে এসেছো তো? হুমা, তা আবার দেব না? কবে না দি, এমনি মনে হলো তাই বলছি।
আজকের সন্ধ্যের ব্যাপারটা বাবার কাছে বলা উচিত কিনা শরৎ অনেকবার ভেবেছে। শেষ পর্যন্ত সে ঠিক করে ফেলেছে বাবাকে কিছু বলবে না। বাবা ওই এক ধরনের লোক, বালকের মতো আমোদপ্রিয় সরল লোক। সংসারের কোনো কিছু গায়ে মাখেন না, মাখা অভ্যেসও নেই। তিনি শুনবেন, শুনে ভয় পাবেন, উদ্বিগ্ন হবেন, কিন্তু কোনো প্রতিকার করতে পারবেন না। দুদিন পরে আবার সব ভুলে যাবেন। তাকে বলে কোনো লাভ নেই। তাছাড়া এ কথা প্রকাশ হলেও এসব পাড়াগাঁয়ে অনেক ক্ষতি আছে। কে কিভাবে নেবে তার ঠিক কি? এর থেকে কত কথা হয়তো ওঠাবে লোকে। বাবা পেটে কথা রাখতে পারেন না। এখনই গিয়ে ছিবাস কাকার দোকানে গল্প করবেন এখন? দরকার কি সেসব গোলমালে? কেদার অবশেষে একটা গল্প বললেন, মেয়ের আবদার রাখার জন্যেই। এই গল্প এদেশে অনেকে জানে, তার নিজের বংশের ইতিহাসেরই হয়তো। কেদার কিছু খোঁজ রাখেন না, কোনো পাঁজি পুঁথিতে কিছু লেখা নেই। গড়ের বড় দিঘিটার নাম কালো পায়রার দিঘি। এ বাদে আরো দুটো দিঘি আছে ছাতিম বনের ওপারে। একটার নাম রানী দিঘি, আর একটার নাম চালধোয়া পুকুর। ও দুটো পুকুরেই অনেক পদ্মবন আছে। কালো পায়রার দিঘি, অর্থাৎ যেটাতে কেদার প্রায় গণেশ মুচির সঙ্গে মাছ ধরে থাকেন, সেটাতে কোনো ফুল নেই, পাটা শ্যাওলার দাম ছাড়া। বহুকাল আগে, কতকাল আগে কেদারের কোনো ধারণাই নেই। তার কোনো পূর্বপুরুষের সঙ্গে মুসলমান ফৌজদারের দ্বন্দ্ব বাঁধে। চাকদহের নিকট যশরা ও হাট জগদলের যে যুদ্ধের প্রবাদ আজও ছড়ার আকারে এইসব গ্রাম অঞ্চলে প্রচলিত, কেদার শুনেছেন সে ছড়ার মধ্যে উল্লেখিত রাজা দেবরায় ও ভূমিপাল রায় তাঁরই বংশের পূর্বপুরুষ। হাট জগদলে পানি পেলাম না, তীর খেয়ে ভিড়মিনে গেছে। দেবরায় সেপাই যে ভাই জমদূতের চেলা, ভূমিপালের তীরন্দাজে দেয় বড় ঠেলা। ও ভাই হাট জগদলে পানি পেলাম না, তীর খেয়ে ভিড়মিনে গেছে। বিপদে পড়ে রাজা দেবরায় গৌড়ে যান দরবার করতে। বাড়িতে বলে গিয়েছিলেন যদি মঙ্গলের সংবাদ থাকে তবে সঙ্গের শ্বেত পারাবত উড়িয়ে দেবেন, কিন্তু যদি অশুভ কিছু ঘটে তবে কৃষ্ণ পারাবত উড়ে আসবে। সংবাদ শুভ হলেও কার ভুলক্রমে কৃষ্ণ পারাবত উড়িয়ে দেওয়া হয়। মহারানী অন্তঃপুরিকাদের নিয়ে গড়ের মধ্যের বড় দিঘির জলে আত্মবিসর্জন করে বংশের সম্মান রক্ষা করেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।